হাসিনার পতনে বাংলাদেশে হিন্দুরা বেশি নিরাপদ, বরং ভারতে গেছে মুসলিমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হাসিনা তার আমলে হিন্দুদেরকে বেশি করে অপমান অপদস্থ করেছে, মন্দিরে আগুন দিয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দিরে কোরআন রেখে ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটিয়েছে, নানা নাটক সাজিয়ে জনসমক্ষে প্রচার করেছে ওগুলো নাকি জঙ্গিদের কাজ, মৌলবাদীদের কাজ, মাদ্রাসায় পড়া দাড়ি টুপিওয়ালাদের কাজ। আসলে ওই নাটকগুলো মঞ্চায়ন করে হাসিনা ভারতের কাছে ভালো সাজতে চেয়েছে। আর অপরদিকে ভিন্ন মতকে, বিশেষ করে ইসলামী মতবাদকে বা ইসলামী রাজনীতিকে বিতাড়িত ও চিরতরে স্তব্ধ করতে চেয়েছে। শুধু তাই নয়, ভারতে পালিয়ে যেয়ে সেখান থেকে ধর্মীয় সম্প্রীতির বিষ বাষ্প ছড়িয়ে দিতে সব রকমের চেষ্টা এখনও করেই যাচ্ছে হাসিনা। প্রচার করছে হাসিনার পতনের পর নাকি বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় এবং তারা ভয়ে ভারতে চলে যাচ্ছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি। আগের 2 বছরের তুলনায় 2024 সালে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে পুরো বছরের সঙ্গে তুলনা করলে আগস্টের পর থেকে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন, এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ। ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলে একই চিত্র বিরাজ করছে বলে জানিয়েছেন বিএসএফের একাধিক কর্মকর্তা। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এ বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন। এদের ধর্মীয় পরিচয় থেকে জানা যাচ্ছে যে তাদের মধ্যে 301 জন হিন্দু এবং 415 জন মুসলমান। তবে কর্মকর্তারা এটাও বলছেন যে পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি। হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্যই বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফের সূত্রগুলি। পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফের পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে জানা যাচ্ছে। বিগত 2 বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে 2023 সালে 203 জন হিন্দু এবং 449 জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে। আবার তার আগের বছর 2022 সালে আগস্ট থেকে ডিসেম্বরে 114 জন হিন্দু এবং 298 জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন। ভারতে গত কয়েক মাস ধরে একটা প্রচারণা এবং আখ্যান চলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন। সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের এরকম একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, যার ফলে ওই আখ্যান এবং প্রচারটাই কিছুটা নস্যাৎ হয়ে যাচ্ছে বলে মনে করেন হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, 2 দেশের রাজনীতিবিদদের একাংশ তো ঢালাওভাবে বলে চলেছিলেন সেই আগস্ট মাস থেকে যে বাংলাদেশে হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার হচ্ছে, তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে বা আসার কথা ভাবছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সরকার যদি কাউকে দেশদ্রোহিতার অপরাধে ও যথাযথ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেটিকে ধর্মীয় অবয়ব দিয়ে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ কেবল এই ভারতের পক্ষেই সম্ভব। এটি নিয়ে অযাচিত ও মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া বাংলাদেশ রাষ্ট্রের ওপর হস্তক্ষেপ স্বরূপ। বাংলাদেশ নিয়ে ভারত যতখানি সরব, তার কিঞ্চিত নিজ দেশের সংখ্যালঘুদের নিয়ে হলে এত সাম্প্রদায়িক দাঙ্গা ও মৃত্যুর গ্লানি ভারতকে বয়ে বেড়াতে হতো না। বাংলাদেশ একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে তিনি ভারতে আশ্রয় নেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা তিনি করেই যাচ্ছেন। ভারতও একই পথে হাঁটছে বলে আমাদের ধারণা।
প্রফেসর ইউনূস সরকার গঠনের পর থেকেই তিনি কোনো মহলকে বিশেষভাবে উৎসাহিত করেননি। উপমহাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক দাঙ্গা একটি ট্রাম্প কার্ড। এটিকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে হাসিনা সরকারের পতনের পর থেকেই। উদ্দেশ্য বিশ্ববাসীকে দেখানো বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা অনিরাপদ। এ সরকারকে অসফল দেখানো। এর অনেকখানি যে দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে সেটি এখন অনেকটা পরিষ্কার। যারা বাংলাদেশকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা ভারতের সংবাদ মাধ্যমের নির্লজ্জ মিথ্যাচার খুব সহজেই ধরতে পারবেন। হাসিনা সরকারের পতন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাকে পালিয়ে যেতে হয়েছে। কয়েক হাজার ছাত্র নিহত হয়েছে। গুলি চালিয়েছিল পুলিশ। হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা, পুলিশ সহ যারা সেই সরকারের দোসর ছিল, ছাত্র হত্যায় মদদ দিয়েছে, তাদের উপর চড়াও হয়। অনেকের বাড়ি জ্বালিয়ে দেয়, অনেকে হত্যা করে। দেশে তখন কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না। 3 দিন পর প্রফেসর ইউনূসের সরকার গঠিত হয়। অনেক পুলিশ ছাত্র হত্যায় জড়িত থাকায় কাজে আর যোগ দেননি। এরকম ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন সবাইকে শান্ত করার। হিন্দুদের বিষয়ে দেশবাসী আগে অবগত ছিল, তাই তাদের মন্দির পাহারায় ছাত্ররা নিয়োজিত হলেন। পতিত আওয়ামী লীগের অনেকেই চেষ্টা করতে থাকলো এসব ভাঙচুরে অংশ নিতে, যাতে সংখ্যালঘু নির্যাতনের ট্যাগ দেওয়া যায়। কিন্তু ইউনূস সরকার সে আগুনে পানি ঢেলে দিল। এরপর শুরু হলো ভারতীয় মিডিয়ার মিথ্যাচার। তারা পুড়ে যাওয়া মাশরাফির বাড়িকে লিটন দাসের বাড়ি বলে সংবাদ প্রচার করতে লাগলো। আইনশৃঙ্খলার ভঙ্গুর অবস্থায় মুসলিম, হিন্দু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু ভারতীয় মিডিয়া এখান থেকে ক্ষতিগ্রস্ত হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিতে থাকলো। সর্বশেষ তারা উত্তাল হয়েছেন ইসকনের একজন ধর্মগুরুকে গ্রেপ্তার করা নিয়ে, যাকে কিনা ইসকন বাংলাদেশ বহিষ্কার করেছে গুরুতর অভিযোগে। তাকে গ্রেপ্তার করা নিয়ে ইসকন ও কিছু উগ্রবাদী হিন্দু একজন মুসলিম আইনজীবীকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করে। এরকম একটি পরিস্থিতি আপনি ভারতে চিন্তা করতে পারেন? অথচ বাংলাদেশে এর প্রতিক্রিয়া কোনো হিন্দুকে মরতে হয়নি। বাংলাদেশে মুসলিম ধর্মগুরুরা সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। সরকারের তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। ভারতীয় মিডিয়া এ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম শুরু করে দিল। নিহত হলেন মুসলিম। ভারতীয় মিডিয়া তাকে সেই ইসকন ধর্মগুরুর আইনজীবী হিসেবে পরিচয় করালেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মিথ্যাচারের সব লেভেল পার করল ভারতীয় মিডিয়া। তারা যে ধর্মীয় ইস্যুতে কতটা দাঙ্গাবাজ তার প্রমাণ রাখলেন বাংলাদেশ হাই কমিশনে হামলা করে, পতাকা পুড়িয়ে। তাদের এই উগ্রতায় ভারতের সংখ্যালঘুরা যে কতটা অনিরাপদ সেটি অনুধাবন করা কঠিন নয়। ভারতের সরকারে আছে ধর্মীয় মৌলবাদী একটি দল। তারা ক্ষমতা গ্রহণের পর থেকে রাষ্ট্রীয় মদদে কত সংখ্যালঘু যে মারা গেছেন সেটির হিসাব নেই। ধর্ম ও সাম্প্রদায়িকতায় তাদের রাজনীতি। গুজরাট রায়ট কিংবা বাবরি মসজিদ এর জ্বলন্ত উদাহরণ। এখন তো প্রায় সব মসজিদের নিচেই মন্দির খুঁজে পাচ্ছেন তারা। অথচ এই ভারত সরকার আমাদের বিগত সরকারের সময় হিন্দু নির্যাতন নিয়ে কোনো অভিযোগ তোলেননি। ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন বিশ্বজিৎকে শিবির ভেবে সবার সামনে কুপিয়ে হত্যা করল, তখন তাদের বিবেক জেগে ওঠেনি। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে কখনোই রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘু নিধন হয়নি ভারতের মতো। তবে সংখ্যালঘু নির্যাতন বিভিন্ন সময় হয়েছে, যেগুলোর বেশ কিছু ঘটেছে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক কারণে। শুধু ধর্মীয় কারণে এদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো রেকর্ড নেই। বরং বিগত সরকারের সময় মুসলিমরাই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই জামাত শিবির ট্যাগ দিয়ে হয়রানি করা হয়েছে। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেকেই অহেতুক শুধু সন্দেহের কারণে জেল জুলুম ভোগ করেছেন, গুম খুনের শিকার হয়েছেন। এই ছাত্র আন্দোলনে 2000-এর বেশি ছাত্র মারা গেছে। এখানে তো হিন্দুও ছিল, মুসলিমও ছিল। তখন ভারতের এত প্রতিক্রিয়া কোথায় ছিল? তখন তো তারা হাসিনা সরকারকে হুমকি দেয়নি, বরং সহযোগিতা করত। এই গণহত্যার দায় তারাও এড়াতে পারে কি? আমাদের প্রত্যাশা একজন মানুষও, সে সংখ্যালঘু হোক কিংবা সংখ্যাগুরু, কেউই কারো দ্বারা নির্যাতিত না হোক। এরকম বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। বাংলাদেশ নিয়ে ভারতের যে অনেক পরিকল্পনা ছিল সেগুলো হাসিনা সরকার চলে যাওয়ায় বাস্তবায়ন করা আর সম্ভব নয়। পাশাপাশি বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভারতে নিজেদের রাজনীতিকেও সামাল দেওয়া যায়। মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়ার সঙ্গে এই ইস্যুটিও যুক্ত করা গেলে ফায়দা অনেক বেশি। এসব হীন উদ্দেশ্যেই হয়তো বাংলাদেশের পেছনে লেগেছে ভারত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।